একটা দেশ যখন তার সবচেয়ে গুরুত্বপূর্ণ দলিল মানে সংবিধান নতুন করে লেখার সুযোগ পায় তখন আসলে কি হয়? শুধু কিছু আইনকানুন বদলে যায় নাকি পুরো দেশের ভবিষ্যৎটাই নতুন করে গড়া হয়? বাংলাদেশ এখন ঠিক এমনই এক ঐতিহাসিক মুহূর্তের সামনে দাঁড়িয়ে। চলুন আজ এই পুরো ব্যাপারটাই একটু সহজ করে বোঝার চেষ্টা করা যাক। দেখুন, ২০২৪ সালের জুলাই মাসের ঘটনাটা কিন্তু শুধু একটা সরকার বদলের ব্যাপার ছিল না, এটা ছিল দশকের পর দশক ধরে জমে থাকা ক্ষোভের একটা বিস্ফোরণ। কেন্দ্রীভূত ক্ষমতা আর গণতান্ত্রিক প্রতিষ্ঠানগুলোকে দুর্বল করে দেওয়ার বিরুদ্ধে সাধারণ মানুষের একটা চূড়ান্ত জবাব। তাই তাদের দাবিটাও ছিল খুব পরিষ্কার, শুধু নেতা বদলালে হবে না, খেলার নিয়মগুলোই বদলাতে হবে। আর সেই নিয়মটাই হলো দেশের সংবিধান। এই কথাটা শুনলেই কিন্তু বোঝা যায় মানুষের মনের ইচ্ছাটা ঠিক কী ছিল। তাদের চাওয়াটা একটা সাধারণ নির্বাচনের চেয়েও অনেক বড় কিছু ছিল। তারা চেয়েছিল এমন এক ফাউন্ডেশনাল পরিবর্তন যা ভবিষ্যতের পথটাকে ঠিক করে দেবে। তো আজ আমরা কি বিষয় নিয়ে কথা বলবো? প্রথমে আমরা দেখব কেন এই সংস্কারটা এত জরুরি হয়ে পড়ল। এরপর জানব এই নতুন সংস্কার কমিশনের কাঁধে ঠিক কি দায়িত্ব দেওয়া হয়েছে। তারপর আমরা সবচেয়ে বড় বিতর্ক মানে ক্ষমতার ভাগাভাগি নিয়ে আলোচনা করব। সবশেষে জাতীয় পরিচয়, নাগরিক অধিকার আর অন্যান্য দেশের মডেলগুলো নিয়েও কথা হবে, যা থেকে বাংলাদেশ হয়তো নতুন পথের দিশা পেতে পারে। তাহলে মূল সমস্যাটা ঠিক কোথায় ছিল? সমস্যাটা ছিল এমন একটা সিস্টেমে যেখানে রাষ্ট্রের প্রায় সমস্ত ক্ষমতা একজনের হাতে, অর্থাৎ প্রধানমন্ত্রীর হাতে চলে গিয়েছিল। এই ক্ষমতা এক জায়গায় জমা হতে হচ্ছে এমন একটা পরিস্থিতি তৈরি করেছিল যাকে বলা যেতে পারে এক্সিকিউটিভ স্বৈরাচার। এতে দেশের অন্য প্রতিষ্ঠানগুলো দুর্বল হয়ে পড়েছিল আর সাধারণ মানুষের অধিকারও কমে গিয়েছিল। আর রাজপথের এই গণদাবির সরাসরি উত্তর হিসেবেই কিন্তু গঠন করা হলো এই সংবিধান সংস্কার কমিশন। ভাবুন একবার, এর কাজটা কতটা গুরুত্বপূর্ণ। এর ওপর দায়িত্ব দেওয়া হয়েছে বাংলাদেশের জন্য একটা নতুন ব্লুপ্রিন্ট বা নীল নকশা তৈরির, যা হবে জনগণের ইচ্ছার প্রতিচ্ছবে। কমিশনের এই উদ্দেশ্যগুলো দেখলেই বোঝা যায় এটা কোনো ছোটখাটো পরিবর্তনের ব্যাপার না। এটা হলো রাষ্ট্রকে একেবারে গোড়া থেকে নতুন করে সাজানোর একটা বিশাল পরিকল্পনা। লক্ষ্যটা পরিষ্কার, ভবিষ্যতে যেন কোনো স্বৈরাচার ফিরে আসতে না পারে, ক্ষমতা যেন কারো একার হাতে জমা না হয়, আর দেশ পরিচালনায় যেন সাধারণ মানুষের কথা শোনা হয়। চলুন এবার সবচেয়ে গুরুত্বপূর্ণ আর সবচেয়ে উত্তপ্ত আলোচনায় আসা যাক। প্রশ্নটা হলো, ক্ষমতার ভারসাম্য কিভাবে ফিরিয়ে আনা যায়, বিশেষ করে এমন একটা সিস্টেম থেকে যেখানে প্রধানমন্ত্রীর হাতেই ছিল প্রায় সব ক্ষমতা। এই ক্ষমতার কেন্দ্রকে ভাঙা হবে কিভাবে? এই একটা সহজ প্রশ্নকে ঘিরেই কিন্তু এখন সবচেয়ে বড় বিতর্কটা চলছে। আর এই প্রশ্ন থেকেই দুটো একেবারে বিপরীতধর্মী চিন্তার জন্ম হয়েছে। এক পক্ষ খুব জোরালোভাবে বলছে, দেখুন, সব সমস্যার মূল হল ওই প্রধানমন্ত্রীর একছত্র ক্ষমতা, এটাকে ভাঙতেই হবে। রাষ্ট্রপতিকে যথেষ্ট ক্ষমতা দিন যাতে তিনি প্রধানমন্ত্রীর ওপর একটা চেক রাখতে পারেন, একটা ব্রেক কষতে পারেন, না হলে যা হয়েছে তাই আবার হবে। কিন্তু আরেকটা পক্ষ ঠিক ততটাই উদ্বিগ্ন হয়ে বলছে, দাঁড়ান, আপনি যদি দুটো সমান শক্তিশালী ক্ষমতার কেন্দ্র তৈরি করেন তাহলে তো বিপদ আরও বাড়বে। সারাক্ষণ দুজনের মধ্যে ক্ষমতার লড়াই চলবে, সরকার কোনো সিদ্ধান্ত নিতে পারবে না, আর দেশটা একটা অচল অবস্থায় পড়ে যাবে। এই দ্বিতীয় উদ্বেগটাই কিন্তু উঠে এসেছে দেশের একজন গুরুত্বপূর্ণ অংশীজন মাহফুজ আনামের কথায়। তিনি পরিষ্কারভাবেই বলছেন, একটা সমস্যা সমাধান করতে গিয়ে আমরা যেন আরেকটা বড় সমস্যা মানে একটা স্থায়ী রাজনৈতিক অচলাবস্থা তৈরি না করে ফেলি। তো এই চরম বিতর্কের মাঝে কিছু মধ্যমপন্থী সমাধানের কথাও কিন্তু উঠে আসছে। যেমন ঠিক করে দেয়া হোক যে একজন ব্যক্তি 2 মেয়াদের বেশি প্রধানমন্ত্রী থাকতে পারবেন না, অথবা যিনি সরকার চালাবেন তিনি আবার দলেরও প্রধান হতে পারবেন না। এই ছোট ছোট পরিবর্তনগুলো কিন্তু একজনের হাতে ক্ষমতা জমা হওয়াকে অনেকটাই কঠিন করে তুলতে পারে। কিন্তু ক্ষমতার কাঠামোই তো সব না, তাই না? এর চেয়েও গভীর কিছু প্রশ্ন আছে যা একটা জাতির আত্মাকে ছুঁয়ে যায়। যেমন, এই দেশের নাগরিক হিসেবে আমাদের পরিচয় কি হবে, আমাদের অধিকারগুলো কি, আর ন্যায় বিচার নিশ্চিত হবে কিভাবে? জাতীয় পরিচয় নিয়ে এই বিতর্কটা বেশ পুরনো এবং সংবেদনশীল। এক দল মনে করে আমাদের পরিচয় জাতিগতভাবে বাঙালি, আরেক দল মনে করে দেশের সব জাতি ধর্ম বর্ণের মানুষকে নিয়ে আমাদের পরিচয় হওয়া উচিত বাংলাদেশি। এই দুই চিন্তার মধ্যে একটা ভারসাম্য খোঁজার চেষ্টা চলছে। বিচার ব্যবস্থা নিয়ে একটা যুগান্তকারী প্রস্তাব কিন্তু আলোচনায় এসছে। ভাবুন তো একবার, যদি রাষ্ট্র আপনার কোনো মৌলিক অধিকার লঙ্ঘন করে তাহলে রাষ্ট্রই আপনাকে ক্ষতিপূরণ দিতে বাধ্য থাকবে। সংবিধানের ১০২ নম্বর অনুচ্ছেদটা বদলে ঠিক এই ব্যবস্থাটাই চালু করার কথা ভাবা হচ্ছে। এটা যদি সত্যি হয় তাহলে রাষ্ট্রকে জবাবদিহি করানোর জন্য এটা হবে একটা অসাধারণ শক্তিশালী হাতিয়ার।
আচ্ছা, এইসব বড় বড় সিদ্ধান্ত নেওয়ার সময় তো এটা দেখাও জরুরি যে অন্য দেশগুলো কিভাবে তাদের দেশ চালায়। আমাদের সংবিধান সংশোধন কমিশনও ঠিক তাই করছে। বিশ্বের বিভিন্ন সফল গণতন্ত্রের মডেলগুলো থেকে শেখার চেষ্টা করা হচ্ছে, যাতে বাংলাদেশের জন্য সবচেয়ে ভালো ব্যবস্থাটা বেছে নেওয়া যায়। যেমন ধরুন আমেরিকার কথা, সেখানে একটা রাষ্ট্রপতি শাসিত ব্যবস্থা আছে, কিন্তু কংগ্রেস আর বিচার বিভাগ প্রেসিডেন্টের ক্ষমতাকে শক্তভাবে নিয়ন্ত্রণ করে। ক্ষমতার ভারসাম্য কিভাবে কাজ করে তার এটা একটা বড় উদাহরণ। আবার যদি ব্রিটেনের দিকে তাকাই, দেখব সেখানে সংসদই সবচেয়ে শক্তিশালী। প্রধানমন্ত্রীকে সংসদের কাছেই সব কাজের জন্য জবাবদিহি করতে হয়। আমাদের আগের সাংবিধানিক কাঠামোটা কিন্তু এই মডেল থেকেই নেওয়া হয়েছিল। আর আমাদের প্রতিবেশী ভারতের মডেলটাও কিন্তু খুব ইন্টারেস্টিং। সেখানেও সংসদীয় ব্যবস্থা, কিন্তু তাদের রাষ্ট্রপতির ভূমিকা শুধু আনুষ্ঠানিক নয়। বিশেষ পরিস্থিতিতে, যেমন রাজনৈতিক সংকটের সময়, তার হাতে কিছু জরুরি ক্ষমতা থাকে। বাংলাদেশের জন্য হয়তো এমন একটা মিশ্র মডেলও ভাবা যেতে পারে। শেষ পর্যন্ত এই পুরো সংস্কার প্রক্রিয়াটা আসলে কি? এটা হলো রাষ্ট্র আর তার নাগরিকদের মধ্যে একটা নতুন করে চুক্তি বা সোশ্যাল কন্ট্রাক্ট তৈরি করার একটা বিশাল প্রচেষ্টা। এমন একটা চুক্তি যা আগামী প্রজন্মের জন্য একটা গণতান্ত্রিক আর নিরাপদ ভবিষ্যৎ নিশ্চিত করতে পারে। এই শক্তিশালী কথাটা শুনলেই বোঝা যায় সংস্কারের পেছনের আকাঙ্ক্ষাটা কতটা বড়। লক্ষ্যটা হলো এমন একটা গণতান্ত্রিক মডেল তৈরি করা যা শুধু আমাদের দেশের জন্যই নয়, বরং সারা বিশ্বের কাছে একটা সম্মানজনক উদাহরণ হয়ে থাকবে। আর এটা ভাবার কোনো কারণ নেই যে এই কাজটা শুধু কিছু বিশেষজ্ঞ মিলে একটা বন্ধ ঘরে বসে করছেন। এটা একটা সত্যিকারের জাতীয় আলোচনা হয়ে উঠেছে। সাধারণ মানুষের কাছ থেকে অনলাইনে 50,000-এরও বেশি মতামত জমা পড়েছে। এই সংখ্যাটাই বলে দেয় দেশের মানুষ তাদের ভবিষ্যৎ নিজের হাতে গড়তে কতটা আগ্রহী। কিন্তু সবকিছুর পরেও একটা মৌলিক প্রশ্ন কিন্তু থেকেই যায়। একটা লিখিত দলিল, তা যত ভালো করেই লেখা হোক না কেন, সেটা কি আসলেই একটা জাতির ভবিষ্যৎকে পুরোপুরি সুরক্ষিত করতে পারে? স্বৈরাচারের ফিরে আসা কি সত্যি সত্যি আটকে দিতে পারে? বাংলাদেশের ভবিষ্যৎ কিন্তু এই কঠিন প্রশ্নটার উত্তরের উপরেই নির্ভর করছে।